ইশরাককে শপথ না পড়ানোর রিট হাইকোর্টে খারিজ। 24 মে আপিল করবেন রিটকারী আইনজীবী। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক রায় হয়েছে বললেন মির্জা ফখরুল। শপথ পড়াতে 48 ঘন্টা সময় দিলেন ইশরাক। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। আপত্তিকর বক্তব্যে ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করল বিএনপি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ জামিনের আবেদন নামঞ্জুর। 2 মামলায় 6 দিনের রিমান্ড। সাম্য হত্যার বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা ছাত্রদলের। যেহেতু এখনো পর্যন্ত একজনও প্রকৃত খুনি গ্রেপ্তার হয়নি, সেহেতু মনে হচ্ছে যে আমাদেরকেও যমুনার সম্মুখে অবস্থান নিতে হবে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন এবং আমি মাহবুব হাসান। শুনছিলেন এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ইশরাকের আইনজীবী জানিয়েছেন 26 মের মধ্যে শপথ না দিলে আদালত অবমাননা হবে। আর রিটকারী আইনজীবী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে, এখনই শপথ পড়ানোর সুযোগ নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিচারিক আদালতে জয় ও ইসির গেজেটের পর বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথের জন্য সরকারের দ্বারস্থ হন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইনি জটিলতা থাকায় এখনই শপথ নয়। এর মাঝে বিচারিক আদালতের রায় ও ইসির গেজেট চ্যালেঞ্জ করে ইশরাকের শপথ স্থগিত চেয়ে আইনজীবী মামুনুর রশিদ উচ্চ আদালতে মামলা করে 13 মে। সেই রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার খারিজ করে দেন হাইকোর্ট। মামলাটা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে রিটকারীর আইনজীবী জানান, এখনই শপথ নয়, কারণ তারা আপিল বিভাগে আবেদন করবেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, আইনের নিষ্পত্তি ছাড়া ইশরাককে শপথ পড়ানো সম্ভব নয়। যতদূর জানি সেটা বিচারাধীন আছে। সৈকত সাদিক, 71, ঢাকা। এদিকে আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পাশাপাশি 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেছেন তিনি। এর আগে রিট বাতিল এবং ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই মর্মে আদালতের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ইশরাকের সমর্থকরা। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব।
বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে অষ্টম দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকালে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন ও কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী সড়কে অবস্থান নেন শত শত নেতাকর্মী। বেলা 11:30টার দিকে আদালতের রায়ের ঘোষণা এলে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মাননীয় হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাই, সে সঠিক বিচার করছে, গণতান্ত্রিকভাবে সঠিক বিচার করছে। আমরা চাই আজকের ভিতরেই তারা যেমন শপথ গ্রহণটা করে। আদালতের প্রতি আমরা সম্মান জানাই, আদালত আমাদেরকে ন্যায্য দাবি আমাদের দিয়েছে, আদালত রায় দিয়েছে, আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শপথটা হয়। আদালতের রায় অনুযায়ী ইশরাককে শপথ পড়ানোর আগ পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। রায় কার্যকর হবে, শপথ গ্রহণ হবে, যখন তার আসনে সে বসতে পারবে তারপরে আমাদের উচ্চতর কর্মকর্তা যারা আছে যে নির্দেশনা দিবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমরা যতক্ষণ শপথ না হবে ইশরাক সাহেবের ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন আমাদের চাওয়াটা হলো যত তাড়াতাড়ি মনে করেন এই শপথ গ্রহণ করে আমাদের ইশরাক হোসেনকে নগর ভবনে বসানো আমাদের প্রথম দাবি। আমরা আজকে বা কালকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ চাই। পরে বিকাল 4:30টার দিকে কাকরাইলের সড়কটিতে আন্দোলনকারীদের সাথে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় মেনে তাকে শপথ পড়াতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমেরও পদত্যাগের দাবি করেন ইশরাক হোসেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক রায় হয়েছে, রায়ে জনগণের বিজয় হয়েছে বলেও মনে করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এসব কথা জানান মির্জা ফখরুল। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়রের ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কেড়ে নিয়ে গিয়েছিল। জনতা মেয়র হিসেবে জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং চলমান যে সংস্কার আছে সেই সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোকে আপনার বাস্তবায়িত করে ঐক্যমত হয়েছে, বাস্তবায়িত করবেন, বাকিগুলোকে তারা সনদের পথে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্র নেতৃত্ব থেকে সরকারে স্থান পাওয়া 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি জানান, এই সরকারের নিরাপত্তা উপদেষ্টা সহ নিরপেক্ষতা হারানো ছাত্রদের মধ্যে থাকা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে।
উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিস্থিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারকে কেয়ারটেকার মোডে যেতে হলে উপদেষ্টা পরিষদ ছোট করতে হবে। সরকার আমাদের জানাচ্ছে কেয়ারটেকারের দরকার হচ্ছে, ঠিক আছে, সরকার বলছে, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, দেশের চলমান পরিস্থিতিতে এই সরকারকে সহায়তা অব্যাহত রাখা কঠিন হবে। আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেভাবে সহযোগিতা করাটা কঠিন। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে নিরাপত্তা উপদেষ্টা আপত্তিকর বক্তব্য দিয়েছেন, সে কারণে নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে। দেশের অচলাবস্থা ও সংকট দূর করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও পুনরায় জানান বিএনপি নেতারা। তারেক রহমান যদি দেশে থাকতো। নুনবী সরকার, ৭১, ঢাকা। দেশবাসী এবং হলফনামায় সম্পদের তথ্য গোপন করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থিতার বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা প্রায় ২২ একর জমি এবং ক্রয়কৃত জমির মূল্যের ক্ষেত্রে অন্তত ৩২ লাখ টাকার তথ্য গোপন করেছেন বিলাসবহুল গাড়ি থাকার তথ্য। এসব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। অন্যান্য প্রার্থীর মতোই নির্বাচন কমিশনে জমা দেয়া প্রার্থীর হলফনামায় নিজের সম্পদের তথ্য বিবরণী জমা দেন শেখ হাসিনা। হলফনামায় শেখ হাসিনা উল্লেখ করেন তার জমির পরিমাণ ৬.৫০ একর, যার আর্থিক মূল্য দেখান ১,৭৫,০০০ টাকা। হলফনামায় শেখ হাসিনা নিজের কোনো গাড়ির কথা উল্লেখ করেননি। কিন্তু দুদকের তথ্য মতে ২০০৮ সালে শেখ হাসিনার মালিকানাধীন জমির পরিমাণ ছিল ২৮.৪১ একর, অর্থাৎ ২১.৯১ একর জমির তথ্য গোপন করেন তিনি। এই জমির ক্রয় মূল্য হিসেবে ৩৩,৬৬,০০০ টাকা, যাতে ৩১,৯১,০০০ টাকার তথ্য গোপন করেন শেখ হাসিনা। মাগুরার সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল আকবরের কাছ থেকে কেনা প্রায় ২ কোটি টাকার একটি মার্সিডিজ বেঞ্জের তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামা এবং আমরা যে একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী, দুটো আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। একটা অংশ নির্বাচন কমিশনে চলে গেছে, সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আর আরেকটা অংশ আমাদের এখতিয়ারে যেটুকু, সেটুকু হচ্ছে ঘোষিত সম্পদ কিংবা হলফনামায় প্রদত্ত সম্পদ এবং প্রকৃত সম্পদের যে ব্যবধান,
সেই ব্যবধানটার উপর ভিত্তি করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, সেটা হচ্ছে আমাদের আইন। এদিকে তদবির বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুব, ক্রীড়া এবং স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন দুদকের তলবে হাজির হয়েছেন। এখন উনরা ওনাদের মতো কাজ করবে, আর আমি আমার মতো উনরা যে প্রশ্নগুলো করবে বা উনরা যা চাইবে আমি অবশ্যই সেটা দিতে বাধ্য, বিকজ আমার বিরুদ্ধে ডেলিগেশন আসছে। এর আগে বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার 2 ব্যক্তিগত কর্মকর্তাকে। জেমসন মাহবুব, 71, ঢাকা। সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রায় দেন। একটি মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। সকালে মমতাজকে ঢাকা থেকে মানিকগঞ্জে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে কারাগারে নেয়ার পথে তার দিকে ডিম এবং জুতা ছুঁড়ে মারে বিক্ষুব্ধরা। সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। পরে তাকে সিংগাইর থানার হত্যা মামলায় তোলা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর আদালতে। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর হরিরামপুর থানার আরেকটি মামলায় তাকে নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর আদালতে। ওই মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক আইভি আক্তার রিমান্ড মঞ্জুর করেন 2 দিনের। কোর্ট আদালতের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সিংগাইর থানার 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এছাড়া হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের মামলাটি 2024 সালের 30 অক্টোবর করা হয়। আজকে হরিরামপুরে একটা মামলা ছিল, সেই মামলা 2 দিন রিমান্ড হয়েছে। সিংহের মামলা 4 দিন। পরবর্তী প্রক্রিয়াটা পরিগানের রিমান্ডে তদন্ত আসলে তখন গভর্নমেন্ট পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে আদালতের কার্যক্রম শেষ করে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় কিছু লোক তার দিকে ডিম ও জুতা ছুঁড়ে মারে। বিক্ষুব্ধরা জানান, এই নারী সংসদে তার প্রতিপক্ষের প্রতি ভীষণ অসম্মানজনক কথা বলে তার প্রতি বহু মানুষ ক্ষুব্ধ। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, অবৈধভাবে সম্পদ করেছে, মানুষকে অবৈধভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। এই মমতাজের অপকর্মের জন্য মমতাজের একমাত্র শাস্তি ফাঁসি দাবি করছি। এর আগে ঢাকায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। শারমিন স্বপ্না, 71। সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছেড়েছে ছাত্রদল। শুরু হয়েছে যান চলাচল। এর আগে বিচার নিশ্চিত না করা হলে মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে উল্লেখ করে ছাত্রদলের নেতারা দাবি করেন, জনভোগান্তি হলেও এই আন্দোলনে জনগণ তাদের পাশে আছে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 9 দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ কর্মসূচি করে ছাত্রদল। নেতাকর্মীরা বলছেন, আজকের মধ্যেই সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে, এই বাংলাদেশে যদি তাদের রক্ত ঝরে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে আমাদের সর্বশেষ গন্তব্য হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার ওই যমুনার দিকে। সকল ধরনের দাবি দাবায়ের আন্দোলনের জায়গা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। যেহেতু এখনো পর্যন্ত একজনও প্রকৃত খুনি গ্রেপ্তার হয়নি, সেহেতু মনে হচ্ছে যে আমাদেরকেও যমুনার সম্মুখে অবস্থান নিতে হবে। এদিকে ছাত্রদলের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রামপুরা থেকে আসার পথে আমাদের ওই যে বাসগুলা অনেক জায়গা ঘুরে আসছে এবং জ্যাম পড়ে রয়েছে, এটা আমাদের কষ্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ছিল, আমি সেই সদরঘাট থেকে হাইটা এই যে ব্রিজ যাইছি, সব জায়গা ব্লক। এই জায়গাতে ভোগান্তি তো হয়, ভোগান্তি আমাকে করার কিছু আছে, এটার দেখার দায়িত্ব হইল সরকারের।
তবে সংগঠনটির নেতাকর্মীরা বলছেন সাময়িক ভোগান্তি হলেও ন্যায্য এ দাবিতে জনগণ তাদের পাশে আছে। আমরা অবশ্যই মানুষের যে ভোগান্তি আছে সেজন্য আমরা আন্তরিকভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি, কিন্তু অবশ্যই জনগণ মানুষ আমাদের পাশে আছে। এখানে যাত্রী দুর্ভোগ হচ্ছে, আমরা তাদের কাছে প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের এই কর্মসূচিটা কিন্তু গতকালকে দিয়েছি এবং যারা এই কর্মসূচিতে আসবেন বা এই রোডটা যারা ব্যবহার করবেন তারা কিন্তু মোটামুটি সবাই অবগত আছেন যে আজকে এখানে ছাত্রদলের একটা কর্মসূচি রয়েছে। আমরা হঠাৎ করে কিন্তু রোডটা অবরোধ করিনি। এদিকে সাম্য হত্যার বিচার না পেলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। কর্মসূচি ঘোষণার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় শাহবাগ এলাকার যান চলাচল। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে বাসের আগাম টিকিট বিক্রি। তবে তেমন কোনো ভিড় নেই রাজধানীর টার্মিনালগুলোতে, অনলাইনেই বেশি চলছে টিকিট বিক্রি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ৪ এবং ৫ জুন ছাড়া অন্যান্য দিনের বেশিরভাগ টিকিটই অবিক্রিত রয়ে গেছে। তবে বরাবরের মতো যথেষ্ট চাপ যাচ্ছে ট্রেনে। অনলাইনে টিকিট বিক্রির দ্বিতীয় দিনের প্রথম ২ ঘন্টায় প্রায় ১/২ কোটি হিট হয়েছে ই টিকেটিং সার্ভারে। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রায় সপ্তাহখানেক পার হলেও গাবতলী বাস টার্মিনালে নেই স্বাভাবিক ভিড়ভাট্টাও। যাত্রীর চেয়ে পরিবহন শ্রমিকের সংখ্যাই বেশি। কাউন্টারগুলোও কাটাচ্ছে অলস সময়। কাউন্টার ম্যানেজাররা বলছেন অন্যান্য ঈদে এমন সময়ে বেশিরভাগ টিকিট শেষ হয়ে গেলেও এবার ঈদে এখনো সে অর্থে শুরু হয়নি টিকিট বিক্রি। প্রত্যেকটি গাড়ির ৬০ থেকে ৭০% সিট এখনো খালি। না, ঈদের চাপ তেমন একটা পরে নাই, অনলাইনে টিকিট কাটা হচ্ছে, ভালো ব্যবস্থা হয়েছে। এবার মানুষ সবাই টিকিট পাচ্ছে, কোনো ক্রাইসিস নাই। এমনিতে যেটা প্রত্যাশিত যে ছিল যে সিটগুলো সব সেল হয়ে যাবে অগ্রিম টিকিটের, তার কিঞ্চিত পরিমাণও হয় নাই ভাই। রানিং টিকিটটা এখনো বিক্রি করতে পারতেছে না, তারা অগ্রিম টিকিট কিভাবে ছাড়ব আমরা। মাঝে মধ্যে ২-১ টার্মিনালে আসছেন। অনলাইনে ৪ ও ৫ জুনের টিকিট না পাওয়ায় টার্মিনালে এসে টিকিট সংগ্রহ করছেন তারা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ৪ ও ৫ তারিখে সর্বোচ্চ চাপ পড়বে সড়ক পথে। মাঝে মধ্যে ২-১ ফোন দিচ্ছে ভাই কয় তারিখে দিবে, সব চাপ হচ্ছিল ৪ তারিখ ৫ তারিখ এই ২ দিন। না বাড়তি কোনো ভাড়া লাগেনি, কোনো বাড়তি ভাড়া কোনো ফাংশন নেই। এবার দেখলাম সিস্টেম আরও মোটামুটি বেশি হার্ড, এটা আমি কল্পনাই করতে পারিনি যে এত সুন্দরভাবে করবে আর কি। আমি রেগুলার আমাদের বাড়ির কাছেই গাড়িটা, আমরা প্রতি ঈদে বা এমনি সময় এই গাড়িতেই যাই। না কোনো ভোগান্তি নেই। গতকালকে আসছিলাম, গতকালকে পাই নাই, আজকে পেয়েছি। আমরা যারা বাইরে চাকরি বাকরি করি তাদের তো আসলে পরিবারের সাথে ওইভাবে সময় এক্সপেন্ড করা হয় না। তো যেহেতু একটা ঈদ উৎসবে বাসায় ফেরার একটা ব্যাপার থাকে, এটাই আর কি ঈদের টিকিট কাটা থেকেই শুরু হয়ে গেল আর। এদিকে ট্রেনে অগ্রিম টিকিট ছাড়ার দ্বিতীয় দিনে বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পরপরই লক্ষ লক্ষ টিকিট প্রত্যাশীরা হিট করছেন ই টিকেটিং সার্ভারে। রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন ৪ ও ৫ জুন সর্বোচ্চ ভিড় হবে ট্রেনে। সুমন তানভীর, ৭১, ঢাকা। সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি গ্রহণ করেন সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ। এনবিআর কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্মারকলিপি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া দিনভর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে লাগাতার অসহযোগিতা ও অবস্থান কর্মসূচিও পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের মুখে ২ দিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান। কর্মকর্তাদের দাবি সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে। সম্প্রতি এনবিআর বিলুপ্ত করে রাজস্ব আদায়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ২টি বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। এতে রাজস্ব ব্যবস্থা প্রশাসন ক্যাডারের করায়ত্ত হওয়ার আশঙ্কায় আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তারা। দক্ষতা ও অভিজ্ঞতার নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। 24 ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 93 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 250 শতাধিক। এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই আবারও গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে করে প্রতিদিনই শত শত মানুষ হতাহত হচ্ছেন। বুধবারও গাজার খান ইউনিস, জাবালিয়া সহ বিভিন্ন জায়গায় স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য মানুষ আহত হয়ে ভুগছেন বিনা চিকিৎসায়। ইসরায়েলের 11 সপ্তাহের টানা অবরোধের পর এখনও কোনো চিকিৎসা সরঞ্জাম পায়নি হাসপাতালগুলো। খাবার ও পানির জন্য চরম হাহাকার গাজা উপত্যকায়। ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে গত সোম ও মঙ্গলবার 100 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিলেও সেই ত্রাণও এখনো বিতরণ করা হয়নি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষের কাছে। তাই এখনো অনাহারেই আছে ফিলিস্তিনিরা। ঘন্টার পর ঘন্টা খাবারের আশায় খালি পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে আছে শিশু আর বৃদ্ধরাও। এমন পরিস্থিতিতেও গাজা পুরোপুরি দখল না করা পর্যন্ত হামলা থামানো হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। গাজায় এখন পর্যন্ত আমরা 10,000-এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছি। 20 জন জীবিত জিম্মি আছে আমাদের। তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য হয়তো একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু গাজার পুরো নিয়ন্ত্রণ আমরা না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর অন্তত 20 জন কূটনীতিক পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে কূটনীতিকরা পূর্ব নির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদেরকে সতর্ক করতে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সৃষ্টি ঘটক, 71। এবারে খেলার খবর। ফ্লুক নয়, ফ্লিকের জাদুতেই ক্লিক করলো বার্সেলোনা। সেই মাস্টার মাইন্ডকে কি আর ছেড়ে দেবে কাতালানরা? আনুষ্ঠানিকভাবে বেড়ে গেল হ্যান্সি ফ্লিকের সাথে বার্সার চুক্তির মেয়াদ। 2027 সাল পর্যন্ত ডাগ আউটে থাকছেন এই জার্মান ম্যান। গেল বছর জ্যাভির স্থলাভিষিক্ত হন হ্যান্সি ফ্লিক। এই জার্মান ম্যাজিশিয়ানের পরশেই বদলে যায় লেভানডোভস্কি, রাফিনিয়ার, ইয়ামালরা। একের পর এক গড়তে থাকেন ইতিহাস। দায়িত্বে থেকে 54 ম্যাচের 43টিই জিতেছেন ফ্লিক। জয়ের শতকরা হার 73%। হ্যান্সি ফ্লিকের আন্ডারে চলতি মৌসুমে দলকে লা লিগা এবং কোপা দেল রে সহ ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছে বার্সা। সেই কোচের সাথে চুক্তির মেয়াদ বাড়ালো কাতালানরা। নতুন চুক্তিতে 2027 সালের 30 জুন পর্যন্ত থাকবেন এই জার্মান কোচ। চুক্তি নবায়ন হতেই ফ্লিক দিয়েছেন ঘোষণা, আসছে মৌসুমে আবারও ট্রেবল জিতবে বার্সেলোনা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।